আজ নন্দিতা আর রাফির জীবনে বিশেষ একটা রাত। প্রত্যেকটা মেয়েরই এই রাতটা নিয়ে হাজারটা স্বপ্ন থাকে। নন্দিতারও আছে, কিন্তু নন্দিতা জানে এই রাতটা তার জন্য সুখের নয়, বরং তার জন্য এই রাতটা অপমানের রাত, কষ্টের রাত। কারণ রাফি যে তাকে খুব ঘৃণা করে, এই ঘৃণা জমে আছে 5 বছর ধরে। রাফি তার বাবা মার চাপে পড়েই নন্দিতাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। রাফির মা বাবা আর নন্দিতার বাবা মা কেউ জানে না ওরা দুজনে একে অপরকে আগে থেকেই চেনে। রাফির রুমে এসে দরজাটা লাগিয়ে দিয়ে নন্দিতার দিকে রাগী চোখে তাকিয়ে বলে, বেড থেকে নাম। নন্দিতা রাফির দিকে অবাক দৃষ্টিতে তাকায়। নন্দিতার চাহনি দেখে রাফি উচ্চস্বরে বলে ওঠে, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? আমি তোকে বেড থেকে নামতে বলছি, কথা কানে ঢুকে না তোর? নন্দিতা তাড়াতাড়ি বেড থেকে নেমে ঘরের এক কোণায় এসে দাঁড়ায়। রাফি বেডে এসে বসে কণ্ঠে তেজ এনে বলে, আমার বেডে তোর মতো মেয়ের কোনো জায়গা নেই, বুঝলি? এরপর যেন আমি তোকে আমার বেডে না দেখি, বুঝতে পেরেছিস? আর তোকে বিয়ে করেছি বলে মনে করিস না তোকে আমি আমার স্ত্রীর অধিকার দেব। সেই অধিকার তুই অনেক আগে হারিয়ে ফেলেছিস। নন্দিতা এতক্ষণ চুপ করে থাকলেও আর চুপ করে থাকতে পারল না। অস্পষ্ট স্বরে বললে, তাহলে আবার বিয়ে কেন করলেন? নন্দিতার কথাটা বলতে দেরি হলো, কিন্তু রাফির বেড থেকে উঠতে দেরি হলো না। উঠে দ্রুত কদমে নন্দিতার কাছে এসে তার দুবাহু ধরে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে বলে, তোকে বিয়ে করেছি দুইটা কারণে। এক, বাবা মা জোর করেছে বলে। আর দুই, তোর থেকে প্রতিশোধ নেয়ার জন্য। তা না হলে তোর মতো থার্ড ক্লাস মেয়েকে রাফি 10 বার বিয়ে করবে কিভাবে ভাবলি? হ্যাঁ, নন্দিতা বলে, শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্যই আমায় বিয়ে করেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, প্রতিশোধ নেওয়ার জন্য। তুই কি ভেবেছিস তোকে আদর করার জন্য বিয়ে করছি আমি? আজ থেকে তোর লাইফ আমি হেল করে দিব, হেল। আমার লাইফটা যেভাবে 5 বছর আগে হেল করেছিলি ঠিক সেইভাবে। না, ভুল বললাম, সেভাবে না, আরো ভয়ঙ্করভাবে তোর লাইফটা আমি হেল করে দেব, বুঝতে পেরেছিস? কথাটা বলে রাফি নন্দিতাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। এভাবে নন্দিতাকে ফ্লোরে ফেলে দেওয়াতে অনেকটাই ব্যথা পায়। হাতের কাছের চুড়ি থাকার কারণে অনেকটা জায়গা কেটে যায়, তাই নন্দিতা একটু শব্দ করেই কেঁদে ফেলে। নন্দিতার কান্না দেখে রাফি বলে, একদম ন্যাকামি করবি না আমার সামনে, হ্যাঁ? তোর এই ন্যাকামো দেখে আগের রাফি ভুলে যেত, কিন্তু এখনকার রাফি এত সহজে ভুলবে না। তাই তোর এই ন্যাকামো আমাকে না দেখিয়ে তোর প্রাণপ্রিয় আশিককে দেখাবি। ও হ্যাঁ, আচ্ছা, তোর ওই আশিকের কি খবর, যার জন্য আমাকে ছেড়ে চলে গিয়েছিলি? নাকি ওই আশিককেও আর এক আশিকের জন্য ছেড়ে দিয়েছিস? আচ্ছা, তোর লাইফে কয়টা আশিক ছিল বলবি আমাকে একটু? এসব কি বলছো তুমি রাফি? আর তুমি আমায় তুই তোকারি করছো কেন? রাফি এবার নন্দিতার সামনে হাঁটু ঘেরে বসে রেগে নন্দিতার মুখ চেপে ধরে বলে, তাহলে তোর সাথে কিভাবে কথা বলবো? হ্যাঁ, আপনি করে বলতে হবে তোকে এখন আমাকে? শোন, আমার সাথে তোকে এভাবে সারা জীবন থাকতে হবে। তোর লাইফে সুখ বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু যন্ত্রণা আর অপমান। এখন থেকে অভ্যাস করে নে। আমি এত বছর যে যন্ত্রণায় ভুগেছি সেই যন্ত্রণা তোকেও ভুগতে হবে। ভুলেই তো গিয়েছিলাম, তাহলে ফিরে আসলি কেন আবার আমার জীবনে? যখন এসেই পড়েছিস তার ফল তোকে ভোগ করতেই হবে। রাফি নন্দিতাকে ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, শোন, আমার বাবা মায়ের সামনে স্বাভাবিক থাকবি, ওনারা যাতে কিছুই বুঝতে না পারে আমার আর তোর সম্পর্কটা কেমন। বাইরের জগতে আমরা একটা সুখী দম্পতি, কিন্তু ভেতরের জগৎ শুধু যন্ত্রণা, যে যন্ত্রণা তুই ভোগ করবি। কথাটা বলে রাফি ব্যালকনিতে চলে যায়। পকেট থেকে সিগারেট বের করে তাতে আগুন জ্বালিয়ে ঠোঁটের কোণে সিগারেট রেখে নিকোটিনের ধোঁয়াটা আকাশের দিকে ছেড়ে দিছে। রাফি যে ভেতরে ভেতরে পুড়ে যাচ্ছে নন্দিতার কষ্ট দেখে। যে রাফির কষ্ট বেশি হতো নন্দিতার কষ্ট দেখে, আজ সেই রাফি নন্দিতাকে নিজ হাতে কষ্ট দিছে। ভাগ্যের কি পরিহাস, তাই না? রাফি আধ ঘন্টা পর ব্যালকনি থেকে রুমে আসে। রুমে এসে দেখে নন্দিতা ফ্লোরে বসে দেয়ালের সাথে মাথাটা হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। নন্দিতাকে এভাবে দেখে রাফির বুকের ভেতরটা ধক করে ওঠে। রাফি ধীর পায়ে নন্দিতার কাছে গিয়ে বসে। নন্দিতার চোখের কোণে পানি জমে আসে কান্না করার কারণে। রাফি নন্দিতার চোখের পানি মুছে দেয় নিজের বুড়ো আঙ্গুল দিয়ে আলতো করে। রাফি ঠোঁট দুটো চেপে ধরে মনে মনে বলে, 5 বছর আগে যদি তুমি এমনটা না করতে, তাহলে হয়তো আমাদের এই বিশেষ রাতটা এমন হতো না, একটা মধুর রাত হতো। কিন্তু তুমি সবটা শেষ করে দিলে, সাথে আমার লাইফটাও। কেন করলে এমনটা তুমি? কি দোষ ছিল আমার? আমার ভালোবাসার কি কমতি ছিল?
আমার ভালোবাসাকে তুমি অমর্যাদা করেছো নন্দিতা। এর শাস্তি তো তোমাকে প্রতি পদে পদে পেতে হবে। আমি তোমাকে এর জন্য কোনো দিন ক্ষমা করবো না, কোনো দিন না। রাফি রাগে উঠে চলে যায় আর বেডে শুয়ে পড়ে। রাফি চলে যাওয়ার সাথে সাথে নন্দিতা চোখ মেলে তাকায়। নন্দিতা এতক্ষণ জেগেই ছিল। নন্দিতা মনে মনে ভাবছে, আমি জানি রাফি তুমি এখনো আমায় ভালোবাসো, কিন্তু আমার করা কাজটার জন্য তুমি আমার প্রচন্ড রেগে আছো আমার উপর। রেগে আছো বলে ভুল হবে, প্রচন্ড ঘৃণা করো তুমি আমাকে, কিন্তু তখন যে আমি নিরুপায় ছিলাম, এই কাজটা না করলে যে অনেক বড় কিছু হারিয়ে ফেলতাম। কিন্তু যে এই কাজটা করতে আমার বাধ্য করেছে সে কোথায়? সে তো বলেছে তোমায় সুখে রাখবে, তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসবে, কিন্তু কোথায় সে এখন? নন্দিতা এসব ভাবতে ভাবতে ভোর রাতে চোখটা লেগে যায়। সকালে রাফি ঘুম থেকে উঠে দেখে নন্দিতা রুমে নেই। রাফি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর রাফি ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হতে থাকে অফিসে যাওয়ার জন্য। ঠিক সেই সময় নন্দিতাও রুমে আসে হাতে চায়ের কাপ নিয়ে। রাফি নন্দিতাকে দেখে বড়সড় একটা ক্রাশ খেয়ে বসে। ক্রাশ খাওয়ার কারণটা হলো নন্দিতার সাজ। নন্দিতা একটা লাল জামদানি শাড়ি পরেছে। মুখে তেমন সাজ নেই বললেই চলে। ঠোঁটে হালকা লিপস্টিক, নাকে নাকফুল থাকার কারণে নন্দিতার দিকে একটু বেশি আকর্ষণ অনুভব করছে রাফি। চুলগুলো ভেজা থাকার কারণে নন্দিতাকে আরও বেশি স্নিগ্ধ লাগছে। রাফির এভাবে তাকানো দেখে নন্দিতা হালকা লজ্জা পায়। রাফি নন্দিতার দিকে থেকে তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয়। নন্দিতাও নিজেকে আবার স্বাভাবিক করে নিয়ে বলে, তোমার চা রাফি? এতক্ষণে চা নিয়ে আসার সময় হলো? না, আসলে আমি অনেক আগেই চা নিয়ে এসেছিলাম, কিন্তু তখন তুমি ওয়াশরুমে ছিলে। খুব ভালো, এবার চাটা দিন। বিদ্রূপের স্বরে কথাটা বলে রাফি। নন্দিতার হাত থেকে চা নিয়ে চুমুক দেওয়ার সাথে সাথে ভুরু কুঁচকে নেয়। নন্দিতা তা দেখে বলে, কি হয়েছে? এত ঠান্ডা কেন চা? কিন্তু আমি তো মাত্র। নন্দিতাকে আর কিচ্ছু বলতে না দিয়ে রাফি আচমকা নন্দিতার মুখে চাটা ছুঁড়ে মারে। কিন্তু ভাগ্যক্রমে নন্দিতার নিজের ডান হাতটা দিয়ে মুখটা আড়াল করে ফেলে, যার কারণে মুখে চাটা না পড়ে হাতে পড়ে যায়। রাফি তেজ নিয়ে বলে, ছি, এটা কি চা এনেছিস নাকি শরবত এনেছিস? এত ঠান্ডা কেন? কোনো কাজ ঠিকমতো করতে পারিস না তুই, ইউজলেস একটা। বলে রাফি হন হন করে ঘর থেকে বের হয়ে যায়। নন্দিতার তো বুক ফেটে কান্না আসছে। একে তো হাতে গরম চা পড়েছে, তার জন্য হাত জ্বালা করছে, আর এক রাফির কটু কথা। চাটা প্রচণ্ড গরম ছিল, কিন্তু তারপরও চাটা ঠান্ডা বলে নন্দিতার গায়ে ঢেলে দেয় ইচ্ছে করে নন্দিতাকে কষ্ট দেওয়ার জন্য। সেটা নন্দিতা খুব ভালো করেই বুঝতে পারছে। না চাইতেও চোখ দুটো নোনা জলে ভরে যায়। হঠাৎ করে রাফির মা হেনা বেগম নন্দিতাকে ডাক দেয়। নন্দিতা তাড়াতাড়ি করে চোখ মুছে জোরে একটা শ্বাস ছেড়ে নিচে চলে যায়। রাফি খাবার টেবিলে বসে নাস্তা করা শুরু করে দিয়েছে। এমন সময় হেনা বেগম রাফিকে উদ্দেশ্য করে বলেন, তুই কি অফিসে যাবি নাকি আজকে? রাফি খেতে খেতে বলে, মানে আজকে তুই অফিসে? আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে আর তুই? হেনা বেগম কিছু বলতে না দিয়ে রাফি বলে ওঠে, প্লিজ মা, বিয়ে করতে বলেছো, বিয়ে করেছি, এখন আর প্যারা দিও না তো। কিসের প্যারা? আজকে তোর বউ ভাত আর তুই অফিসে যাবি? আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। ঠিক আছে, তোর মিটিং ফিটিং তাড়াতাড়ি শেষ করে বাড়ি আসবি। নন্দিতা কিছুক্ষণ পর আসে। নন্দিতাকে দেখে হেনা বেগম বলেন, কি রে মা, তোর মুখটা এমন দেখাচ্ছে কেন? রাফি নন্দিতার দিকে তাকায়। নন্দিতাও রাফির দিকে এক নজর তাকিয়ে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলে, কিছু হয়নি মা। বুঝতে পারছি মা, বাবার জন্য মন খারাপ লাগছে, তাই তো? মন খারাপ করার কিচ্ছু নেই, কালকে তো যাবি। এবার আয়, নাস্তা কর এসে। নন্দিতা রাফির সামনাসামনিই বসে, কিন্তু রাফি নন্দিতার দিকে না তাকিয়ে নাস্তা করেই যাচ্ছে। কিন্তু নন্দিতা রাফির দিকে এক নজরে তাকিয়ে আছে। টেবিলের ওপরে তুলে রাখা হাতের লাল জায়গাটা দেখে হেনা বেগম বলে ওঠেন, এ কি, তোর এমন লাল হয়ে আছে কেন? একটু আগেই তো দেখলাম ভালো, তাহলে এটা কি করে হলো? নন্দিতা কি বলবে বুঝে উঠতে পারছে না। একবার রাফির দিকে তো আরেকবার শাশুড়ি মার দিকে তাকায়। মা, আসলে মানে। রাফি নন্দিতাকে কিছু বলতে না দিয়েই নিজেই বলা শুরু করে, মা, আসলে হয়েছে কি জানো, তোমার ছেলের বউটা একটু কেয়ারলেস, বুঝলে? তাই তো তোমাকে চা দেওয়ার সময় ওর চা হাতে পড়ে গেছে অসাবধানতায়। হেনা বেগম আতকে উঠে বলেন, কি বলছিস কি নন্দিতা? একটু সাবধানে কাজ করবে তো? মলম লাগিয়েছো তো? না মা, আসলে। পুনরায় রাফি নন্দিতার মুখের কথা কেড়ে নিয়ে বলে, কি তুমি মলম লাগাওনি এখনো? কত করে বললাম মলমটা লাগিয়ে নিচে আসো,
কিন্তু কে শোনে কার কথা? ঠিক আছে চলো, আমি মলম লাগিয়ে দিচ্ছি। রাফি চেয়ার থেকে উঠে নন্দিতার হাত ধরে নন্দিতাকে ওপরে নিয়ে যাওয়ার জন্য হাঁটা ধরে। আর নন্দিতা তো রাফির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে এই অন্যরকম রূপ দেখে। রাফি নন্দিতাকে ওপরে নিয়ে যাওয়ার সাথে সাথে রাফির হাতের বাঁধন শক্ত হয়ে পড়ে। নন্দিতা ব্যথায় কুঁকড়ে ওঠে। একে তো হাতে গরম চা পড়ার জন্য লাল হয়ে আছে, আর এক রাফির খুব শক্ত করে ধরেছে, যার কারণে হাতের যন্ত্রণাটা দ্বিগুণ হয়ে গেছে। রাফি আমার খুব লাগছে হাতে, প্লিজ ছাড়ো। রাফি নন্দিতাকে রুমে এনে বিছানায় শুড়ে ফেলে, যার কারণে নন্দিতা কোমরে ব্যথা পায়। নন্দিতা ব্যথার ওপরে ব্যথা পেয়ে যাচ্ছে। রাফি দরজাটা লাগিয়ে দিয়ে নন্দিতাকে বিছানা থেকে তুলে নন্দিতার দু বাহু চেপে ধরে রাগী কণ্ঠে বলে ওঠে, তোকে আমি কি বলছিলাম তোকে আমি? মা বাবার সামনে মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রাখবি না, কথা কানে যায় না তোর? রাফি লাগছে আমার, ছাড়ো প্লিজ। আমারও লেগেছে। আমার এই বুকে সেই 5 বছর আগে, যার ব্যথা এখনো কমেনি। তোর শরীরের ব্যথা তো কমে যাবে, কিন্তু আমার বুকের মধ্যে ব্যথা কি করে কমবে জানিস? তোকে আমি আজ লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। বাবা মায়ের সামনে না, শুধু বাবা মায়ের সামনে না, সবার সামনে হাসি খুশি থাকবি। বুঝতে পেরেছিস নাকি এখনো বুঝতে পারছিস না আমার কথা? নন্দিতা ব্যথায় জর্জরিত হয়ে বলে। বুঝতে পেরেছি। নন্দিতার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তা দেখেও রাফির একটুও মায়া হচ্ছে না, বরং চোখ গরম করে নন্দিতাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়ে নিজের কোটটা হাতে নিয়ে দরজা খুলে ঘর থেকে বের হয়ে যায়। আর নন্দিতা ফ্লোরে বসে জোরে জোরে কান্না শুরু করে দিছে। রাফি বের হওয়ার সাথে সাথে রাফার সাথে দেখা হয়। রাফা রাফির ছোট বোন। রাফা গলার স্বর নিচু রেখে বলে, ভাইয়া কি হয়েছে? রাফি বোনের সাথে কোনো কথা না বলে চলে গেল। রাফা মনে মনে বলে, কি হলো ব্যাপারটা? রাফা ভাইয়ের ঘরের সামনে এসে দরজায় শব্দ করে বলে, ভাবি আসবো? নন্দিতা রাফার গলা শুনতে পেয়ে তাড়াতাড়ি করে ফ্লোর থেকে উঠে নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলে। হ্যাঁ রাফা এসো। রাফা ঘরে ঢুকে বলে, কি হয়েছে ভাবি? ভাইয়া এভাবে চলে গেল কেন? কিছু হয়নি রাফা। তাহলে তোমার চোখের কোণে পানি কেন? নন্দিতা চোখের পানি মুছে বলে, ও কিছু না, আসলে বাবা মায়ের জন্য মন খারাপ করছিল। রাফা আর এই বিষয়ে কিচ্ছু বলে না। ভাই আর ভাবির ব্যক্তিগত বিষয়ে কিছু না বলাটাই ভালো, তাই অন্য বিষয়ে বলে, ও আচ্ছা, কালকে তো যাবই ওর বাড়িতে। আচ্ছা, মার কাছে শুনলাম তোমার হাতে নাকি গরম চা পড়েছে। আসো মলমটা লাগিয়ে দে। আমি নাকি ভাইয়া লাগিয়ে দিয়ে গেছে। না আসলে ওনার ইম্পর্টেন্ট একটা ফোন আসার কথা তো, তাই সাথে সাথে চলে গেছে, আর লাগাতে পারিনি মলমটা। নন্দিতার হাতে রাফা মলম লাগিয়ে দিছে আর বলছে, জানো ভাবি, আমার ভাইয়াটা এমন উগ্র মেজাজের কোনো দিনও ছিল না। সবসময় হাসি খুশি ঠাট্টা মজা করতো সবার সাথে। কিন্তু হঠাৎ করে আমার ভাইয়াটা চেঞ্জ হয়ে গেল। নিজেকে পর্যন্ত ঘরবন্দি করে ফেলেছে। সবসময় আমাদের থেকে দূরে দূরে থাকতো। কথা বলতে গেলেই জোর করে চিৎকার করে বলতো, ডোন্ট ডিস্টার্ব মি। আর মাঝে মাঝে চাপা কান্নার শব্দ শোনা যেত ভাইয়ার রুম থেকে। শুধু এটা বুঝতে পারতাম না ভাইয়া এমন কেন করছে। কিছু বলায় রেগে যেত, চিৎকার করতো। তখন আমরাও আর ভাইয়ার সামনে ভয়ে যেতাম না। মা ভাইয়াকে খুব কষ্ট করে স্বাভাবিক লাইফে ফেরাতে বলতে গেলে মায়ের কসম দিয়ে স্বাভাবিক লাইফে ফেরায় ভাইয়াকে। তারপর মা ভাবে 3-4 বছর পর ভাইয়ার বিয়ে দিবে। এরপর তোমার সাথে বিয়ে হলো, কিন্তু মেজাজ আর পরিবর্তন হবে বলে মনে হয় না। আজ যা দেখে বুঝলাম। তুমি প্লিজ ভাইয়াকে একটু দেখো। ও এমন না, ও খুব নরম মনের মানুষ। বাহিরটা শামুকের খসলের মতো শক্ত হলেও ভিতরটা খুবই নরম। আচ্ছা যাই হোক, তোমার নাস্তাটা আমি এখানে পাঠিয়ে দেই। নাস্তা করে রেস্ট নাও। সন্ধ্যার দিকে রিসেপশন আছে তো, অনেক ধকল যাবে তোমার উপর দিয়ে। নন্দিতা রাফার কথা শুনে মনে মনে ভাবে, আমি জানি তোমার ভাই কেন এমন করে, সব দোষ যে আমার। কথাটা ভাবতেই নন্দিতার চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। বিকালের পার্লার থেকে আসা লোকেরা নন্দিতাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, কিন্তু নন্দিতার মন যে হাঁসফাঁস করছে রাফির জন্য। সকাল থেকে এখনও রাফির দেখা নেই। হঠাৎ দরজা খোলার শব্দে নন্দিতা বিছানা থেকে উঠে দাঁড়ায় আর দরজার দিকে তাকিয়ে দেখে রাফি দাঁড়িয়ে আছে হাতে কোটটা নিয়ে, আর নন্দিতার দিকে কেমন ঘোর লাগা চোখে তাকিয়ে আছে। রাফির হঠাৎ করেই কি যেন হয়ে গেল, নিজের হুঁশে ঠিক নেই।
হাতের কোটটা সোফায় ছুঁড়ে ফেলে নন্দিতার দিকে এগিয়ে আসে। নন্দিতা তো ভয়ে এক পা করে পিছিয়ে যায়, পিছাতে পিছাতে দেয়ালের সাথে আটকে যায়। রাফি নন্দিতার অনেকটাই কাছে এসে দাঁড়ায়। রাফি নিজের ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে নন্দিতার বাঁ গালে মাঝখানে তিলটায় স্পর্শ করে। নন্দিতা তো চোখ মুখ খিচে রেখেছে, দম বন্ধ হয়ে যাচ্ছে কেন জানি, সারা শরীর মৃদু কাঁপছে। রাফির গরম নিঃশ্বাস নন্দিতার সারা মুখে আশ্রে পড়ছে। রাফি নন্দিতার মুখটা দু হাত দিয়ে আবদ্ধ করে নন্দিতার নিচু মুখটা উপরের দিকে তুলে এক নজরে রাফি নন্দিতার মায়া ভরা চেহারাতে তাকিয়ে আছে। রাফি নন্দিতার ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিবে, ঠিক সেই সময় রাফা ডাক দেয়। রাফির সাথে সাথে নিজের হুঁশে ফিরে আসে আর নন্দিতাকে ছেড়ে দিয়ে সাথে সাথে ওয়াশরুমে চলে যায়। আর নন্দিতা জোরে জোরে শ্বাস ছাড়ে। রাফি শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে, সারা শরীরে বেয়ে পানি গড়িয়ে পড়ছে আর চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। কিছুক্ষণ শাওয়ারের নিচে থাকার পর রাফি নিষ্প্রভ গলায় বলে, কেন কেন নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি? ওর ওর মায়াবী মুখটা দেখলে সবসময় চুম্বকের মতো টানে কেন নিজেকে ওর দিকে? পারি না নিজেকে শক্ত করে রাখতে। ওকে দেখলে শরীরের অদ্ভুত শিহরণ বয়ে যায়। ওর ভয়ার্ত মুখ, চোখ বন্ধ করে রাখা, কাপা কাপা গোলাপি ঠোঁট, ভয় পিছিয়ে যাওয়া, যেটা ওর দিকে আরও আকৃষ্ট করে আমাকে। নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোলে রাখি, কিন্তু আর পারছি না। জানি না কবে সেলফ কন্ট্রোল হারিয়ে ফেলি আমি। কত কিছু ভেবে রেখেছি কিভাবে ওকে শাস্তি দেব, কিন্তু ওর সামনে আসলেই সব প্যানিশ হয়ে যায় আমার। না, আমার নিজেকে আরও শক্ত হতে হবে। ওর দেয়া প্রত্যেকটা কষ্ট আমি ওকে ফিরিয়ে দিব। রাফি রগের বসে আয়নাতে জোরে ঘুষি মারে আর সাথে সাথে আয়নাটা ভেঙে চুরমার হয়ে নিচে পড়ে যায়। আয়নাতে আঘাত করার কারণে রাফির হাত অনেকটাই কেটে যায়, কিন্তু তাতেও রাফির কোনো খেয়াল নেই। রাফি ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রুমে নন্দিতা নেই। রাফি জোরে একটা নিঃশ্বাস ছেড়ে আগে রুমাল পেঁচিয়ে নেয় কাটা জায়গাটাতে। বিছানার ওপরে চোখ পড়তেই দেখে নতুন কাপড় রাখা আর একটা চিরকুট। ভাইয়া, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো। রাফিও রেডি হয়ে নিচে যায় আর কাজের লোককে বলে যায় ওয়াশরুমটা পরিষ্কার করার জন্য। রাফি নিচে নামতেই চোখগুলো বড় বড় হয়ে যায় নন্দিতার পাশে এত ছেলে দেখে। আসলে সবাই নন্দিতাকে কংগ্রাচুলেশন জানাতে আসছে। রাফি আনমনেই বলে ওঠে, হোয়াট দ্য হেল। রাফা ভাইকে দেখে ভাইয়ের হাত ধরে টেনে নিয়ে নন্দিতার পাশে দাঁড় করায়। নন্দিতা তো নিচের দিকেই তাকিয়ে আছে, কিছুটা ভয়ে কিছুটা লজ্জায়, কিন্তু রাফি নন্দিতার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রাফা বলে, ভাইয়া এত দেরি করলি কেন? কতক্ষণ ধরে ওয়েট করছি তোর জন্য। তোর আর ভাবির ছবি তুলবো বলে। নন্দিতার নজর যায় রাফির রুমাল পেঁচানো হাতের দিকে আর মনে মনে বলে, ওর হাতে কি হয়েছে? একটু আগেই তো ভালো ছিল, এর মাঝে কি হলো এমন? রাফি নন্দিতার পাশে দাঁড়িয়ে সবার সাথে স্বাভাবিকভাবেই কথা বলছে আর নন্দিতা চুপচাপ দাঁড়িয়ে আছে। এর মাঝেই রাফা বলে, ভাইয়া এবার তোর আর ভাবির ছবি তোলা হবে। ছবি তোলা তো হচ্ছে, কিন্তু নন্দিতা অনেকটা দূরত্ব রেখেই দাঁড়িয়ে আছে। রাফা ভাই আর ভাবির দূরত্ব দেখে বলে, আরে ভাবি, তুমি এত দূরে কেন দাঁড়িয়ে আছো? ভাইয়ের কাছে আসো। নন্দিতা রাফার কথাটা শুনে ঢোক গেলে রাফির কাছে যাবে কি যাবে না ভেবে পাচ্ছে না, দুটানাই পড়ে গেছে। এর মাঝে রাফি নিজেই নন্দিতাকে অবাক করে নন্দিতার কোমর ধরে নিজের কাছে নিয়ে আসে। নন্দিতার উন্মুক্ত কোমরে রাফির শীতল হাত পড়তেই নন্দিতা কেঁপে ওঠে। রিসেপশন পার্টি শেষ হলো, রাফি রুমে বসে আছে। একটু পর নন্দিতার রুমে আসলে রাফির দিকে একবার তাকিয়ে নন্দিতা ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে ঢুকে নন্দিতা বুঝতে পারে রাফির হাতে রুমাল বাঁধার কারণ। নন্দিতা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রাফি রুমে নেই। কোথায় গেল ও? ওর হাতটা ড্রেসিং করা দরকার, না হলে ইনফেকশন হয়ে যেতে পারে। নন্দিতা বারান্দায় গিয়ে দেখে রাফি সিগারেট টানছে। নন্দিতা মনের মাঝে সাহস সঞ্চয় করে রাফির পাশে এসে দাঁড়ায়। রাফি নন্দিতার দিকে না তাকিয়েই বলে, কি সমস্যা? কি চাই? নন্দিতা জড়োটা কাটিয়ে বলে, না মানে আসলে তোমার হাতে কি হয়েছে? আমার হাতে যাই হোক তাতে তোর কি? আমার কিছু হবে না, যা হবার তোমারই হবে। যদি হাতে কিছু হয় তাহলে তোমার হবে, আমার কিচ্ছু হবে না। তাহলে তো বুঝতেই পারছিস তোর কিচ্ছু হবে না, তাই আমাকে এরকম দরদ দেখাতে আসবি না। নন্দিতা এবার রাগী স্বরে বলে। একদম চুপ। হ্যাঁ, চলো আমার সাথে বেশি বকবক না করে। নন্দিতা রাফির হাত ধরে রুমে নিয়ে এসে সবাই বসিয়ে বলে, এখানে চুপচাপ বসো, একদম নড়বে না। অর্ডার করছিস আমাকে? নন্দিতা জোরালো গলায় বলে, হ্যাঁ, অর্ডার করছি। আমি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসছি,
হাতটা ভালো করে পরিষ্কার করতে হবে তো। আমারটা আমিই করতে পারবো। চুপ থাকতে বলছি না তোমায়। নন্দিতা ফার্স্ট এড বক্সটা এনে রাফির পাশে বসে রাফির হাতটা পরিষ্কার করা শুরু করে। রাফি আর কিছু না বলে চুপচাপ নন্দিতার দিকেই তাকিয়ে আছে। আর নন্দিতা রাফির কাটা স্থানটা স্যাভলন দিয়ে খুব যত্ন সহকারে পরিষ্কার করতে থাকে। রাফি একটু আর্তনাদ করে উঠলেই নন্দিতা কাটা স্থানে ফু দেয়। অজান্তেই রাফি বাঁ হাত দিয়ে নন্দিতার মুখের ওপরে পড়ে থাকা ছোট্ট চুলগুলো সরিয়ে দেয়। নন্দিতা রাফির দিকে একবার তাকিয়ে রাফির হাতে ব্যান্ডেজ করাতে মনোযোগ দেয়। হয়ে গেছে। নন্দিতা কথাটা বলে রাফির দিকে তাকিয়ে দেখে রাফি ওর দিকে করুণ চোখে তাকিয়ে আছে। রাফি নরম গলায় বলে ওঠে, কেন করলে এমন তুমি আমার সাথে নন্দিতা? কি দোষ ছিল আমার? নন্দিতা আমতা আমতা করে বলে, রাফি আমি আসলে কোনো উত্তর নেই তাই না তোমার কাছে? আগেও ছিল না, এখনো নেই। ঠিক আছে, কোনো উত্তর দিতে হবে না। রাফি আর কিছু না বলে আবারও বারান্দায় চলে যায়। আর নন্দিতা রাফির যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। সকালে নন্দিতা ঘুম থেকে উঠে দেখে রাফি রুমে নেই। নন্দিতা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে যায়। নিচে গিয়েও দেখে রাফি ছাড়া সবাই ডাইনিংয়ে বসে আছে। হেনা বেগম নন্দিতাকে দেখে বলে, নন্দিতা উঠছো? আসো ব্রেকফাস্ট করে নাও। নন্দিতা ইতস্ত হয়ে বলে, মা রাফি কি জানি কি হয়েছে, ওর সকাল সকাল উঠে চলে গেল, নাস্তা পর্যন্ত করলো না, শুধু বলল জরুরি কাজ পড়ে গেছে। কেন, ও তোমাকে বলে যায়নি? না মা, আসলে তখন আমি ঘুমিয়েছিলাম। আচ্ছা শোনো, ওর আসতে আসতে হয়তো বিকাল হয়ে যাবে, তুমি রেডি হয়ে থেকো বাবার বাড়ি যাওয়ার জন্য। কড়াভাবে বলে গেছে যদি লেট হয় তোমার তাহলে নাকি ও যাবে না। ওকে নিয়ে আর পারি না, জেটটা গেল না এখনো। তুমি আসো, নাস্তা করে নাও। বিকেল হবার আগেই রাফি বাড়িতে চলে আসে। আর এসেই ফ্রেশ হয়ে তৈরি হতে থাকে। কালো প্যান্ট, কালো শার্ট, ছোট ছোট চুলগুলো কপালে এসে পড়ে আছে। দেখতে একদম চকলেট বয় লাগছে নন্দিতার কাছে। নন্দিতা রাফির দিকে অবাক চোখে তাকিয়ে আছে রাফির এত তাড়াতাড়ি চলে আসার কারণে। নন্দিতার এমন তাকানো দেখে রাফি বলে, কি হলো এভাবে তাকিয়ে থাকার মানে কি? বাপের বাড়ি যাওয়ার ইচ্ছে আছে নাকি? না না, যাওয়ার ইচ্ছে আছে। 10 মিনিট সময় দিলাম, এর মাঝে নিচে দেখতে চাই। 11 মিনিট হলেই আমি যাব না। রাফি কথাটা বলেই হাতে ঘড়ি পড়তে পড়তে বেরিয়ে যায়। রাফি চোখের আড়াল হতেই নন্দিতা রাগী গলায় বলে, কি লোক রে বাবা, একেবারে দজ্জাল। নন্দিতাও রাফির কথা মতো 10 মিনিটে রেডি হয়ে নিচে নামে। রাফি গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে। কিছু একটা ভেবে সামনের দিকে তাকাতেই চোখ আটকে যায়। নন্দিতা জামদানির মাঝে একটা কালো শাড়ি পরেছে, দু হাতে 4-5টা কালো চুড়ি, চুলগুলো এক সাইডে এনে রেখেছে, ঠোঁটে হালকা লিপস্টিক। অল্প সাজেই নন্দিতাকে দেখে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। রাফির ওয়ার্নিং শুনে নন্দিতা কোনো মতে রেডি হয়েছে। মেকআপ করা তো দূরের কথা, তাই নর্মালভাবেই সেজেছে নন্দিতা। কিন্তু তারপরও রাফির চোখে নন্দিতাকে ভীষণ সুন্দর লাগছে। রাফিকে তাকিয়ে থাকতে দেখে নন্দিতা বলে, কি হলো, এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি? রাফির ধ্যান ভাঙে আর চারপাশটা নজর বুলিয়ে ক্ষীণ গলায় বলে, হুম। রাফি ড্রাইভ করছে আর নন্দিতা রাফির পাশে বসে আছে। কেউ কোনো কথা বলছে না। হঠাৎ করেই রাফি গাড়ি ব্রেক করে রাশভারী গলায় বলে, গাড়ি থেকে নামো এক্ষুনি। নন্দিতা হতভম্ব হয়ে বলে, মানে? বলছি গাড়ি থেকে নামার জন্য, কথা কানে যায় না? নন্দিতা রাফির দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু আগে রাফির বলা কথাটা এখনও কানে প্রতিধ্বনি হচ্ছে। নন্দিতা বুঝতে পারছে না তার সামনে বসা লোকটার মাথায় হঠাৎ করে কী চেপে বসে। এই ভালো তো এই খারাপ। রাফি আবারও ঝাঁঝালো গলায় বলে, কি এভাবে ভ্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? গাড়ি থেকে নামতে বলছি তো আমি তোকে। কি বলছো কি রাফি? আমি গাড়ি থেকে কেন নামবো? বিকজ আমি বলছি তাই নামবি। রাফি আমি এখন এখানকার কিছু চিনি না, আর আমার কাছে টাকাও নেই যে আমি গাড়ি করে যেতে পারবো। টাকা নেই তো কি হয়েছে? পা দুটো আছে তো তোর, হেঁটে হেঁটে যাবি তুই। এমন কেন করছো তুমি রাফি? আমার সাথে কেন এমন করো তুমি? একটু আগে তো সবটা ঠিক ছিল। রাফি বিদ্রূপ করে বলে, ঠিক ছিল? কি ঠিক ছিল? হ্যাঁ, কিচ্ছু ঠিক ছিল না, আর কোনো দিন ঠিক হবেও না। তাই জলদি গাড়ি থেকে নাম। রাফি আমার কথাটা একটু শোনো। আমরা যদি আলাদা আলাদা যাই তাহলে বাবা মা খুব কষ্ট পাবে। তুই গাড়ি থেকে নামবি না তাই তো? ঠিক আছে, আমি তোকে নামতে সাহায্য করছি। রাফি প্লিজ আমার কথাটা একটু শোনো, প্লিজ রাফি। অন্যদিকে রাফি
গাড়ি থেকে নেমে নন্দিতার সাইডের দরজা খুলে নন্দিতাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়ির দরজা লক করে দেয়। প্লিজ রাফি, আমায় এইভাবে ফেলে রেখে যেও না প্লিজ। আমি এখানকার কিচ্ছু চিনি না। রাফি নন্দিতার কোনো কথা না শুনে গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করে চলে যায়। নন্দিতা গাড়ির পেছনে দৌড় দেয়, আর দৌড় দেওয়ার সময় নন্দিতা হোঁচট খেয়ে পড়ে যায়, আর রাফির গাড়িটাও মুহূর্তের মধ্যেই হারিয়ে যায়। নন্দিতা রাস্তার মাঝে বসেই কান্না শুরু করে দেয় আর বলতে থাকে, প্লিজ রাফি, আমায় ছেড়ে যেও না প্লিজ। ফিরে আসো রাফি, প্লিজ ফিরে আসো। রাফি অনেকটা রাস্তা চলে আসতেই গাড়ি জোরে ব্রেক করে, মাথাটা সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখে। কিছুক্ষণ পর রাফি রাগে স্টিয়ারিংয়ে জোরে আঘাত করে বলে, কেন এত কষ্ট হয় আমার? ওকে কষ্ট দিলে কেন? আমি চাই ও কষ্ট পাক, কিন্তু ওকে কষ্ট দিতে গিয়েছে আমি শেষ হয়ে যাচ্ছি। না, এভাবে ওকে ফেলে রেখে আসা উচিত হয়নি আমার। ওর যদি কিছু হয়ে যায় আবার, না না না, আমাকে তাড়াতাড়ি যেতে হবে ওর কাছে। কষ্ট দিলে ওকে ঘরের ভেতরে দিব, বাইরে না। রাফি গাড়ি ঘুরিয়ে নেয় নন্দিতার কাছে আসার জন্য, কিন্তু নন্দিতার কাছে এসে যা দেখে তাতে রাফির মাথাটা গরম হয়ে যায়। রাগে স্টিয়ারিংয়ে দু হাত দিয়ে জোরে চেপে ধরে, চোয়াল শক্ত করে সামনের দিকে তাকিয়ে আছে। রাফি গাড়িতে বসে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে নন্দিতার দিকে। রাফির এভাবে তাকিয়ে থাকার কারণটা হলো নন্দিতার হাত ধরে রেখেছে একজন পুরুষ, যেটা দেখে রাফির রাগের মাত্রাটা আরও বেড়ে যায়। কিন্তু অন্যদিকে নন্দিতা বলে, আমি ঠিক আছি, আর মলম দিতে হবে না। অচেনা পুরুষটি বলেন, কি বলছেন কি? কোথায় ঠিক আছেন আপনি? আর আপনার হাতের পাতাটা অনেকটা ছিলে গেছে। ভাগ্যিস আমার ব্যাগে ঔষধটা ছিল, তাই দিতে পারলাম। আর আপনি রাস্তায় এভাবে দাঁড়িয়েছিলেন কেন? যদি আরও বড় কিছু হয়ে যেত তখন? আমি একদম ঠিক আছি। ঠিক তখনই রাফি নন্দিতার সামনে এসে দাঁড়ায়। নন্দিতা রাফিকে দেখে নন্দিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, কিন্তু পরক্ষণে হাসিটা উধাও হয়ে যায় রাফির চোখের দিকে তাকিয়ে। কারণ রাফির চোখ দুটো ভয়ঙ্কর দেখাচ্ছে, নাকটা রাগে ফুলিয়ে রেখেছে, চোয়াল শক্ত করে রেখেছে। নন্দিতার বুঝতে বাকি রইল না রাফি কেন এতটা রেগে আছে। নন্দিতার সাথে সাথে অচেনা লোকটার হাত থেকে নিজের হাতটা সরিয়ে নিয়ে ঢোকলে বলে, রাফি, আমার কথাটা শোনো, তুমি ভুল ভাবছো। রাফি তাচ্ছিলের হাসি দিয়ে বলে, ওয়াও, জাস্ট ওয়াও! এত সুন্দর একটা সিন আমি দেখতে পাবো আমি ভাবতেই পারিনি। এই সিনটা দেয়ালে বাঁধিয়ে রাখার মতো, তাই না? নন্দিতা রাফিকে বোঝানোর চেষ্টা করে বলে, রাফি, আমার কথাটা শোনো, ও রকম কিছুই না। রাফি কণ্ঠে তেজ এনে বলে, তাহলে কি? বল আমাকে, এখন কি তুই রাস্তাঘাটে প্রেম লীলা শুরু করবি? তুই ভুলে যাচ্ছিস তুই এখন রাফি তাজওয়ারের ওয়াইফ। আগে যা করেছিস করেছিস, কিন্তু এখন তুই কি সম্পর্ক ওর সাথে তোর? বল। অচেনা পুরুষটি বলেন, মিস্টার, আপনি ভুল ভাবছেন। ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। উনি হাতে ব্যথা পেয়েছেন, তাই আমি... রাফি ঝাঁঝালো কণ্ঠে বলে, শাট আপ, জাস্ট শাট আপ। আপনার কাছ থেকে কৈফিয়ত চেয়েছি আমি, তাহলে আপনি কেন কথা বলছেন? কথাটা বলে রাফি নন্দিতার দিকে চোখ রাঙিয়ে বলে, আর তুই তোর এসব প্রেম লীলা শেষ হলে চল আমার সাথে। রাফি কথাটা বলে রাগে নন্দিতার হাতটা শক্ত করে চেপে ধরে গাড়িতে তোলে। অচেনা লোকটা এসব দেখে মনে মনে বলে ওঠে, আরে, এ তো পুরাই সাইকো একটা মানুষ। রাফি নন্দিতাকে নিজের বাড়িতে নিয়ে আসে। নন্দিতার আর বাবার বাড়িতে যাওয়া হলো না। রাফি বাড়ির সামনে এসে নন্দিতার হাত ধরে টেনে নিয়ে যায় নিজের রুমে, সকলের সামনে দিয়েই। আর বাড়ির প্রত্যেকটা মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে, কেউ কিচ্ছু বলতে সাহস পাচ্ছে না রাফির রাগী ফেইস দেখে। রাফি নন্দিতাকে ঘরে এনে নন্দিতাকে ছুঁড়ে ফেলে ফ্লোরে। এভাবে ফেলে দেওয়াতে মনে হচ্ছে নন্দিতার শরীরে সবটুকু ভেঙেই গেছে। রাফি দরজাটা লাগিয়ে নন্দিতাকে টেনে তুলে নন্দিতার গলাটা চেপে ধরে দেয়ালের সাথে মিশিয়ে দেয়। রাফি, প্লিজ ছাড়ো, আমার লাগছে খুব। খুব কষ্ট করে নন্দিতা কথাটা বলে। রাফি দাঁতে দাঁত চেপে বলে, লাগুক, লাগার জন্যই তো তোকে ধরা। ইচ্ছে করছে তোকে খুন করে ফেলতে, কিন্তু আমি তা করবো না। তোকে তিলে তিলে মারবো আমি। বলেই নন্দিতাকে ছেড়ে দেয়। নন্দিতা কাঁচতে কাঁচতে নিচে বসে পড়ে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। রাফি আবারও নন্দিতাকে তুলে বাহু চেপে ধরে বলে, আমার ভাবতেও ঘৃণা লাগে নিজের প্রতি যে তোর মতো একটা মেয়েকে আমি নিজের সবটা দিয়ে ভালোবেসেছিলাম। আসলে তুই একটা কি বলবো আমি তোকে? তুই বলে দে আমি তোকে কি বলবো।
রাফি তুমি আমায় ভুল বুঝছো। ওই লোককে চিনি না আমি। উনি আমার নন্দিতা আর কিছু বলতে পারল না, সাথে সাথে নন্দিতার গালে ঠাস করে চর মেরে বসে রাফি। চরটা এতটাই জোরে ছিল যে নন্দিতার ফর্সা গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। এতটা বেহায়া কি করে হতে পারিস তুই? হ্যাঁ, কি করে? ও হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি তোকে স্পর্শ করিনি, তাই তোর এখন পরপুরুষের স্পর্শ দরকার, তাই তো? রাফি কি বলছো এসব? আমায় এতটা নিচে নামিয়ে দিও না তুমি প্লিজ। রাফি দাঁত চিবিয়ে চিবিয়ে বলে, তবে যাই হয়ে যাক না কেন, তোকে আমি কোনো দিনও ডিভোর্স দিব না। তোর জীবনটা আমি নরকে পরিণত করব। সারা জীবন তুই কষ্ট ভোগ করবি, বুঝলি? রাফি নন্দিতাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে যায়। নন্দিতা ফ্লোরে বসে ডুকরে কান্না করতে করতেই বলে, রাফি তুমি আমায় ভুল বুঝছো। তুমি এতটা রকচটা কি করে হয়ে গেলে আমার কথাটা না শুনেই তুমি? নন্দিতা আর রুম থেকে বের হয়নি। নন্দিতা ফোন বের করে বাবা মাকে কোনো মতে বুঝ দিল এইটা বলে রাফির কাজ পড়ে গেছে, তাই আসতে পারবে না। এখন একা একা গেলেও মানুষ 2-4টা কথা বলবে, তাই আর যাওয়া হয়নি। এর মাঝে নন্দিতাকে রাফা অনেকবার জিজ্ঞেস করেছে কি হয়েছে, কিন্তু নন্দিতা কিছু না বলে কথাটা কাটিয়ে গিয়েছে। তাই আর বাসার কেউ কিচ্ছু জানতে চায়নি। তবে এটা বুঝতে পারছে নন্দিতা আর রাফির মাঝে কিছু একটা হয়েছে। রাফির মা বাবাও এতে অভ্যস্ত হয়ে গেছে, তাই ওনারাও এ বিষয়ে আর কোনো কথা বলেনি। আসলে ছেলে বউয়ের সমস্যাটা তারা দুজনেই মিটিয়ে নেয়, এমনটাই চায় ওনারা। রাত প্রায় 11টা বাজে, রাফি এখনও আসেনি বাসায়। নন্দিতা ঘরের লাইট না জ্বালিয়েই বসে আছে, তবে চাঁদের আলোতে ঘর আলোকিত হয়ে আছে। এর কিছুক্ষণ পরে রাফির গাড়ির শব্দ শুনতে পায় নন্দিতা, কিন্তু তখনও নন্দিতা এভাবেই বসে থাকে। রাফি কিছুক্ষণ পর দরজা খুলে ঢোকে ঘরে, কিন্তু রাফির দিকে তাকিয়ে তো নন্দিতা চরম অবাক হয়। কেমন দুলছে, দেখেই বোঝা যাচ্ছে ড্রিঙ্কস করে এসেছে। দারোয়ানের সাহায্যে রাফি কোনো মতে ঘরে আসে। রাফির এমন অবস্থা দেখে নন্দিতা রাফির কাছে গিয়ে বলে, কি হয়েছে তোমার? তুমি ড্রিঙ্ক করেছো? রাফি কিছু না বলে এক নজরে নন্দিতার দিকেই তাকিয়ে থাকে। রাফির মুখশ্রী দেখে মনে হচ্ছে এই বুঝে কেঁদে দিবে ভাব। রাফি আচমকাই নন্দিতাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। এভাবে শক্ত করে জড়িয়ে ধরার জন্য দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা নন্দিতার। আর এর সাথে নন্দিতা কিছুটা শকড হয়ে যায় রাফির এহেন কাণ্ডে। নন্দিতা মিহিস্বরে বলে, কি হয়েছে তোমার রাফি? রাফি ক্ষীণ গলায় বলে, নন্দিতা, আমি খুব খারাপ, তাই না? খুব বাজে মানুষটা আমি, তাই তো? যে সব সময় তোমাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, আঘাত করে। জানো, তোমাকে কষ্ট দিলে তোমার থেকে আমি দ্বিগুণ কষ্ট পাই। তোমার চোখের কোণে পানি দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। তাই তোমাকে আঘাত দেওয়ার পরেই আমি তোমার থেকে দূরে সরে যাই, কারণ তোমার কাছে থাকলে যে নিজেকে শক্ত রাখতে পারি না। তোমাকে কষ্ট দিতে গিয়ে যে আমি শেষ হয়ে যাচ্ছি নন্দিতা। তোমাকে তো আমি ঘৃণা করতে চাই, কিন্তু পারি না, বিশ্বাস করো। হয়তো এখনো তোমাকে ভালোবাসি তার জন্য। নন্দিতা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে শক্ত হয়ে, আর চোখ দিয়ে না চাওয়া সত্ত্বেও পানি পড়ছে। রাফি নন্দিতাকে নিজের বাহুডোর থেকে ছাড়িয়ে নিয়ে নন্দিতার মুখটা নিজের 2 হাত দিয়ে আবদ্ধ করে বুড়ো আঙ্গুল দিয়ে চোখের জলটা মুছে দেওয়ার সময় নন্দিতা আর্তনাদ করে ওঠে ব্যথায়, কারণ গালে যে রাফির দেওয়া 5 আঙ্গুলের দাগ বসে গেছে। রাফি হুট করেই নন্দিতার চড় দেওয়া গালে গভীরভাবে চুমু করে বসে। নন্দিতা কেঁপে ওঠে রাফির এহেন কাণ্ডে। সারা শরীরের লোমকূপগুলো দাঁড়িয়ে যায়, তলপেট মুচড়ে ওঠে, সেই দ্বারা বেয়ে অদ্ভুত এক নাম না জানা শিহরণ বয়ে যায়। রাফি গম্ভীর স্বরে বলে, খুব কষ্ট পেয়েছো, তাই না, এভাবে আঘাত করার জন্য? সরি। বিশ্বাস করো, রাগ উঠে গিয়েছিল তখন। তোমাকে অন্য কারোর সাথে দেখলে মাথা ঠিক রাখতে পারি না, আমি কন্ট্রোল হারিয়ে ফেলি নিজের। আর কোথায় কোথায় ব্যথা দিয়েছি আমি তোমাকে, গলায়, তাই তো? কথাটা বলেই রাফি হুট করে নন্দিতার গলায় মুখ ডুবিয়ে একের পর এক চুমু দিতে থাকে। নন্দিতার দম বন্ধ হয়ে আছে রাফির এহেন কাণ্ডে, আর নন্দিতার এটাও বুঝতে বাকি নেই যে রাফি নিজের মাঝে নেই। যদি হুঁশে থাকতো তাহলে রাফি কোনোদিনও এমন করতো না। তাই নন্দিতা রাফিকে নিজে থেকে সরানোর জন্য বলে, রাফি আমি ঠিক আছি। আমার কোনো কষ্ট হচ্ছে না, বিশ্বাস করো। নন্দিতার কথা যেন রাফির কানে পৌঁছায়নি, বরং রাফি নন্দিতার গলায় আরও গভীরভাবে মুখটা ডুবিয়ে দিয়ে নন্দিতার কোমর ধরে নিজের আরও কাছে টেনে নিয়ে নেশাক্ত গলায় বলে, জানো, তোমাকে কতটা কাছে পেতে ইচ্ছে করে। মন চায় তোমার মাঝে নিজেকে আজীবন ডুবিয়ে রাখি,
মন চায় তোমাকে আদরে আদরে ভরিয়ে রাখি। কথাটা বলে গলা থেকে নিজের মুখটা উঠিয়ে নন্দিতার দিকে মায়াবী চোখে তাকিয়ে থাকে আর ঘন ঘন শ্বাস নিচ্ছে আর ছাড়ছে। রাফি প্রত্যেকটা তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ছে নন্দিতার সারা মুখে। রাফির এই শ্বাস প্রশ্বাসের মাঝে এক অস্থিরতা কাজ করছে মনে হচ্ছে, যেটা নন্দিতা খুব ভালো করেই বুঝতে পারছে। রাফি হুট করেই ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে নন্দিতার ঠোঁটের আশপাশ স্লাইড করা শুরু করে দেয়। তাতে নন্দিতার তো নাজেহাল অবস্থা, না পারছে সইতে, না পারছে দূরে সরে যেতে। রাফি নরম গলায় বলে, আচ্ছা নন্দিতা, তুমি এত নরম কেন বলো তো? একেবারে তুলার মতো। আচ্ছা তোমার ঠোঁটগুলো এত লাল কেন বলো তো? ইচ্ছে করে খেয়ে ফেলতে। এ কথাটা শোনা মাত্রই সারা শরীর কেঁপে ওঠে নন্দিতার। রাফি ঠোঁট ফুলিয়ে আবারও বলে, আচ্ছা নন্দিতা, তুমি এমন কেন? নন্দিতা দুর্বল গলায় বলে। কেমন আমি? রাফি কাঁদো কাঁদো গলায় বলে, আমাকে একটু ভালোবাসো না তুমি? কেন ভালোবাসো না? আমি তো তোমাকে খুব ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো না? রাফি তুমি ঠিক নেই, তুমি শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। না, আমার উত্তর চাই মানে চাই। সবসময় পালিয়ে যাও কেন বলো তো? কই আগে তো পালাতে না। বলো না প্লিজ, ভালোবাসো আমাকে। নন্দিতা কিছুক্ষণ নিচের ঠোঁট কামড়ে ধরে বলে। হুম, বাসি, খুব ভালোবাসি। রাফি মাথা দুলিয়ে বলে, সত্যি ভালোবাসো? হুম। মিথ্যা কথা, একটু ভালোবাসো না তুমি আমায়? আমাকে ভালোবাসলে তুমি আদর করতে, কিন্তু আমাকে একটু আদর করো না। তুমি তোমার হুঁশে নেই তাই এমনটা বলছো, কিন্তু আমি জানি এগুলো তোমার মনের কথা। কিন্তু রাফি টান টান হয়ে দাঁড়িয়ে বলে, কে বলেছে আমি হুঁশে নেই? আমি একদম ঠিক আছি, অল্প একটু মদ খেয়ে যাই। ঠিক নেই তুমি। রাফি নন্দিতার ঠোঁট তর্জনী রেখে বলে, এত কথা কেন বলো তুমি? ঠিক আছে, তোমাকে আদর করতে হবে না, আমি করে তোমাকে আদর। নন্দিতার বুক দুরু দুরু করে কাঁপছে, কিন্তু তারপরও নিজেকে সামলে নিয়ে মৃদু স্বরে চিৎকার দিয়ে বলে, কি করতে চাইছো কি তুমি রাফি? নিজের হুঁশে ফেরো প্লিজ। রাফি নন্দিতাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই নন্দিতার গোলাপি ওষ্ঠ জোড়ায় নিজের ওষ্ঠ দিয়ে নন্দিতার কোমর আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। একে অন্যের ভারী নিঃশ্বাস মিলিত হয়ে যায় মুহূর্তের মাঝে। নাক মুখ কুঁচকে নেয় নন্দিতা। মদের গন্ধে গা গুলিয়ে যাচ্ছে নন্দিতার। নিজেকে রাফির বাহুডোর থেকে ছাড়াতে চাইলেও ছাড়াতে পারছে না। কিছুক্ষণ পর রাফি নন্দিতাকে নিজে থেকেই ছেড়ে দেয়, কিন্তু নন্দিতাকে শ্বাস নেওয়ার সময়টুকু না দিয়েই রাফি হুট করেই নন্দিতাকে কোলে তুলে নেয়। নন্দিতা ভয়ে ভয়ে বলে, প্লিজ রাফি, আমার নামাও, এমন কিছু করবে না তুমি। রাফি অস্পষ্ট স্বরে বলে, জব করবো আমি তোমাকে আজকে তোমার সাথে। রাফি নন্দিতার কথার কোনো পাত্তা না দিয়ে নন্দিতাকে কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। রাফি নেশায় বিভোর হয়ে আছে। রাফি নন্দিতার উপরে নিজের সম্পূর্ণ ভার দিয়ে নন্দিতার গালাতে মুখ ডুবিয়ে দেয়। নন্দিতা চোখ বন্ধ করে বিড়বিড় করে ওঠে, এটা ঠিক হচ্ছে না। আমার রাফিকে আটকাতে হবে। ও না হয় নিজের হুঁশে নেই, কিন্তু আমি তো হুঁশে আছি। আমি চাই না এভাবে রাফি আমার কাছে আসুক, ওকে আটকাতে হবে। নন্দিতা রাফির বাহুতে হাত রেখে রাফিকে সরানোর চেষ্টা করে বলে, রাফি প্লিজ ছাড়ো আমায়। হঠাৎ করেই রাফির শরীর নিস্তেজ হয়ে পড়ে। রাফির কোনো সারা শব্দ না পেয়ে নন্দিতা বুঝতে পারে রাফি ঘুমিয়ে পড়েছে। নন্দিতা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে রাফি ঘুমিয়ে যাওয়ার জন্য, কিন্তু নন্দিতা উঠতে গেলেই বাঁধল এক ভেজাল। রাফি এমনভাবে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে যে নন্দিতা বেচারি উঠতে পারছে না। হাতির মতো মানুষটা যদি নন্দিতার মতো একটা মশার ওপরে শুয়ে থাকে, তাহলে উঠে বসা একটু কষ্টেরই বিষয়। নন্দিতা ভুরু কুঁচকে বলে, উফ আল্লাহ, আজকে মরেই যাব আমি। ওরে রাফি রে, আজকে তুমি আমায় মেরেই ফেলবে। তারপরেও নন্দিতা অনেক কষ্টে রাফির শক্তপোক্ত বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে জোরে জোরে শ্বাস ফেলে বলে, উফ, এখন একটু শান্তি লাগছে। এই বেড়া যদি সবসময় আমার উপরে এসে শুয়েই পড়ে, তাহলে তো আমি আলু ভর্তা হয়ে যাবো নিশ্চিত। কি খায় এই লোক, এত ভারী কেন? নন্দিতা জোরে জোরে কয়েকটা শ্বাস নিয়ে রাফির দিকে তাকায়। কেমন নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমাচ্ছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। নন্দিতা নিজের হাত দিয়ে রাফির চুলগুলো ঠিক করে দেয়। নন্দিতা বসা থেকে উঠে রাফির পায়ের জুতোগুলো খুলে রাফির উপরে চাদর দিয়ে চলে আসার সময় রাফির কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে সরল গলায় বলে, আমি জানি রাফি, তুমি আমাকে এখনো ভালোবাসো, শুধু উপরে উপরে রাগ দেখাও। কিন্তু
কিন্তু মনে মনে অসীম ভালোবাসা আছে আমার জন্যে। রাফির শিউরের পাশে বসে আছে নন্দিতা আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাফির মুখ পানে। বেডের পাশে টেবিল ল্যাম্পের আলো পড়াতে রাফির মুখটা এক সাইড ভালো করে দেখে যাচ্ছে। নন্দিতা হেসে উঠে রাফি হাঁ করে ঘুমিয়ে থাকার স্টাইল দেখে। নন্দিতা আলতো হাতে রাফি নাগের ডগা টেনে দেয়। এই কাজটা নন্দিতা আগে প্রায়ই করত যখন রাফি রাগে নাক ফুলিয়ে নন্দিতার দিকে তাকিয়ে থাকত। এই কাজটা ছিল নন্দিতার মেইন অস্ত্র রাফির রাগ কমানোর জন্য। রাগ করে যখন রাফি নাক ফুলিয়ে রাখত তখন নন্দিতা হাসি মুখে যখনই রাফির নাক টেনে দিত তখন কিভাবে যেন রাফির রাগটা ভ্যানিশ হয়ে যেত। কিন্তু এই কাজটা রাফির সাথে এখন করতে সাহস পায় না। আগের এই ছোট ছোট মিষ্টি মুহূর্তগুলো নন্দিতা ভীষণ মিস করে, ভীষণ। নন্দিতা বেডের মাথার সাথে মাথাটা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নেয়। মনে পড়ে যায় প্রথমবারের মতো রাফির সাথে দেখা হওয়ার ঘটনাটা। 2018 সাল। নন্দিতা প্রথমবারের মতো এত বড় শহরে আসে। কিছুটা ভয়ে কিছুটা জড়তা কাজ করছে নিজের মনের মাঝে। নতুন শহর, নতুন ভার্সিটি আর এক নতুন জীবন কিভাবে ম্যানেজ করবে তা নিয়ে ভীষণ চিন্তায় আছে। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে নন্দিতা কাঁধে ব্যাগ নিয়ে। নিজেকে শান্ত রাখার জন্য জোরে নিঃশ্বাস ছেড়ে ভার্সিটির গেট পেরিয়ে ভার্সিটির ভেতরে ঢোকে। পুরো ভার্সিটি একবার নজর বুলিয়ে নেয় নন্দিতা। কত স্টুডেন্ট ভার্সিটির অলিগলিতেই বসে আছে। নন্দিতা যত ভেতরে যাচ্ছে ততই অবাক হচ্ছে ভার্সিটি দেখে। সে যে এমন একটা বড় ভার্সিটিতে পড়ার সুযোগ পাবে কল্পনাও করতে পারেনি। গুটি গুটি পায়ে নন্দিতা হেঁটে যাচ্ছে, ঠিক তখনই পাশ থেকে বলে ওঠে, এই যে সাদা ড্রেসওয়ালি, সিনিয়রদের যে সালাম দিতে হয় জানা নেই বুঝি? নন্দিতা যে ভয়টা পেয়েছিল সেটাই হলো শেষমেশ। র্যাগিংয়ের শিকার হতে যাচ্ছে না তো। নন্দিতা দুহাত দিয়ে ব্যাগের ফিতা চেপে ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে। নন্দিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, এই যে সাদা ড্রেসওয়ালি, এদিকে আসুন। সিনিয়রদের ডাকে সাড়া না দেওয়া কিন্তু ঘোর অন্যায়। নন্দিতা ঢোক গেলে পাশে তাকিয়ে দেখে 4-5টা ছেলে একটা ওয়ালের ওপর পা ঝুলিয়ে বসে আছে আর তার দিকে তাকিয়েই বাঁকা হাঁটছে। নন্দিতা ভয়ে ভয়ে তাদের কাছে গিয়ে দাঁড়াতেই ছেলেগুলো মাঝে নেহাল নামের একটা ছেলে বলে, সালাম দাও সিনিয়রদের। নন্দিতা গলার স্বর চিকন করে বলে, আসসালামু আলাইকুম। ছেলেগুলো সবাই একসাথে সালামের জবাব দেয়। নেহাল আবারও বলা শুরু করে, নাম কি? নন্দিতা আঞ্জুম। ফার্স্ট ইয়ার? জি। নেহাল আর কিছু বলবে তখনই শিহাব আরেকটা ছেলেকে নিয়ে এসে তার কাঁধে হাত রেখে বলে, একটা মুরগি পেয়েছি দোস্ত। শিহাব কথাটা বলে নন্দিতার দিকে তাকিয়ে বলে, ওমা তোরাও দেখি একটা মুরগি পেয়েছিস। নেহাল বাঁকা হেসে বলে, আর বলিস না, এই সাদা মুরগি আমাদের সালাম না দিয়ে চলে যাচ্ছিল, তাই সালাম দেওয়ার ট্রেনিং দিচ্ছি। নন্দিতা শিহাবের পাশে দাঁড়ানো ছেলেটার দিকে আর চোখে তাকায়। ছেলেটাও ভয়ে ভয়ে নন্দিতার দিকে তাকায়। নেহাল ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, কি নাম? জি সুমন। নেহাল বা অন্য কেউ কিছু বলতে যাবে তার আগেই রাশভারী একটা কণ্ঠ ভেসে আসে। কি হচ্ছে এখানে? ছেলেগুলো সামনের দিকে তাকাতেই ভয় পেয়ে সাথে সাথে ওয়াল থেকে নেমে নেহাল বলে, কিছু না রাফি ভাই, আমরা তো শুধু। রাফি নেহালকে কথা বলতে না দিয়েই বলে, শুধু রাগ দিচ্ছিলি? নেহাল থতমত খেয়ে বলে, না ভাই, আমরা তো শুধু কথা বলছিলাম। রাফি গলায় তেজ এনে বলে, কথা বলা শেষ হয়ে থাকলে ক্লাসে যা, আর হ্যাঁ, পরের বার যেন তোদের সাথে না দেখি জুনিয়রদের রাগ দিতে। রাফির কথাটা শোনার সাথে সাথে ছেলেগুলো মাথা নাড়িয়ে সেখান থেকে চৌড়ে চলে যায়। নন্দিতার জানে পানি আসলো যেন। ভেবেছিল রাফিও হয়তো তাকে র্যাগ দিবে, কিন্তু রাফি তাকে বাঁচালো র্যাগিংয়ের হাত থেকে। রাফি নন্দিতার দিকে তাকাতেই চোখ বড় বড় করে বলে, তুমি এখানে? নন্দিতা রাফির দিকে তাকিয়ে হতবাক হয়ে বলে, জি। রাফি পাগলের মতো হঠাৎ করেই হেসে ওঠে। নন্দিতা অবাক চোখে একবার রাফির দিকে তো আরেকবার সুমনের দিকে তাকায়। নন্দিতা মনে মনে বলে ওঠে, এই ছেলে পাগল নাকি? এভাবে হাসছে কেন হঠাৎ করে? রাফির এখনও বিশ্বাস হচ্ছে না তার সামনে যে নন্দিতা দাঁড়িয়ে আছে। কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছে সব কিছু। যে মেয়েকে রাফি প্রায় 15 দিন ধরে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, সে মেয়ে কি না 16 দিনের মাথায় এসে রাফি দেখা দিল। 15 দিনের আগের ঘটনা। গোধূলিবেলা তখন সূর্য প্রায় পশ্চিম দিকে অস্ত যাবে যাবে ভাব। রাফি তখন জ্যামের মাঝে বসে আছে বাইক নিয়ে। তার পাশেই সিয়ামও নিজের বাইক নিয়ে বসে আছে। দুজনের চোখে মুখে বিরক্তির ছাপ প্রকাশ পাচ্ছে। হঠাৎ করে চেকন মেয়েলি কণ্ঠস্বর শুনে কানে আসতেই
পাশ ফিরে ফুটপাতের দিকে তাকায় রাফি। মেয়েটির দিকে চোখ যেতেই চোখ আটকে যায় রাফির। সূর্যের সোনালি আলো মেয়েটির মুখে পড়াতে বারবার হাত উঁচু করে সূর্যটাকে আড়ল করার প্রয়াস করছে। মেয়েটির পাশে একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে, আর সেই বাচ্চাটিকেই মেয়েটা বারবার প্রশ্ন করছে, কি খাবে বলো? বাচ্চাটির পোশাক দেখেই বোঝা যাচ্ছে বাচ্চাটির টুকাই। মেয়েটির এমন উদারতা দেখে আনমনে রাফি ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। এতক্ষণে বিরক্তকর ভাবটা যেন নিমিষেই বিলীন হয়ে যায় রাফির চেহারা থেকে। পাশ থেকে সিয়াম তিরিক্ষি মেজাজে বলে ওঠে, এই জ্যাম কবে ছুটবে ভাই? রাফির কোনো রেসপন্স না পেয়ে সিয়াম রাফির বাইকে লাথি মেরে বলে, আরে ওই, তোকে আমি কিছু জিজ্ঞাসা করছি তো। রাফি রাশভারী গলায় বলে, উফ, বিরক্ত করবি না তো, দেখতে দে। সিয়াম রাফির কথা শুনে সামনে থাকা মেয়েটির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, মেয়েটি তো মাশাল্লাহ দেখতে সুন্দর আছে দোস্ত। মেয়েটি বাচ্চাটিকে কিছু খাবার কিনে দিয়ে চলে যাওয়ায় উদ্যত হতে নিলেই রাফি বাইক থেকে নেমে যায়। সিয়াম তা দেখে বলে, আরে আরে কই যাচ্ছিস তুই বাইকটা এমন জ্যামের মাঝে রেখে? রাফি কিছু না বলেই বাইক থেকে নেমে মেয়েটি যে গলির ভেতরে ঢুকেছে, রাফিও সেই গলির ভেতরেই ঢোকে। কিন্তু লাভের লাভ কিছুই হলো না। অনেক খোঁজাখুঁজি করেও মেয়েটিকে আর দেখা গেল না চোখের সামনে। বিষণ্ণ মুখ নিয়ে ফিরে আসে রাফি। রাফিকে দেখে সিয়াম রাগারাগি শুরু করে দেয়। ওই, তোর কি মাথাটা পুরো গেছে? জানিস তোর এই হাতিমার্কা বাইকটার জন্য কত গালিগালাজ খেয়েছি আমি মানুষের কাছে? সাথে বাইকের চাবিটাও নিয়ে চলে গেছিস। রাফি বাইকে উঠতে উঠতেই বলে, বন্ধুর জন্য একটু গালিগালাজ খেলে কিচ্ছু হয় না, বুঝলি? এর মাঝে এক রিক্সাওয়ালা বলে, ওই মিয়া, তাড়াতাড়ি আপনার মোটরসাইকেলের ইনিতে সরান, না হলে পুলিশ আইসা নিয়ে যাইব। রাফি বাইকে চাবি ঢুকিয়ে বাইক স্টার্ট দেয়। এরপর থেকে শুরু হয় রাফির পাগলামি। প্রত্যেকটা দিন রাফি এমন সময় এই জায়গাতে আসে শুধু মেয়েটিকে এক নজর দেখার জন্য। নিজেই নিজের এমন কার্যক্রম করার জন্য ভীষণ অবাক হয়, কিন্তু মেয়েটির আর দেখা পায়নি। কিন্তু শেষমেশ সেই মেয়েটিই দেখা পেল আজকে। 15 দিনের এইসব কর্মকাণ্ড মনে পড়তেই হাসি পেয়ে যায় রাফির। রাফি নিজের হাসি থামিয়ে বলে, সরি, আসলে নিজের করা একটা কাজ মনে পড়তে হাসি উঠে গেছে, কিছু মনে করো না। নন্দিতা মাথা নাড়িয়ে বলে, না না ভাইয়া, কিছু মনে করিনি। রাফি রাশভারী গলায় বলে, প্রথম দেখাতেই ভাইয়া বানিয়ে দিল আমাকে। নন্দিতা মুখ ছোট করে বলে, না মানে, তাহলে কি বলে ডাকবো? রাফি মুচকি হেসে বলে, কিচ্ছু বলে ডাকতে হবে না, যাও ক্লাসে যাও দুজনে। আর কোনো প্রবলেম হলে নির্দ্বিধায় আমাকে বলবে, কেমন? আমি হেল্প করব। সুমন আর নন্দিতা মাথা নাড়িয়ে দুজনের ডিপার্টমেন্টের দিকেই চলে যায়। রাফি ঠোঁটের কোণে হাসি রেখে নন্দিতার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন সময় রাফির পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসে। মেয়েটা কি রাফি? রাফি পাশ ফিরে তাকিয়ে দেখে দিয়া দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিরক্তির ছাপ নিয়ে। মনে হচ্ছে যেন দিয়ার মুখে কেউ করলার জুস ঢেলে দিয়েছে, তাই এমন করে রেখেছে মুখটা। রাফি দিয়াকে পাত্তা না দিয়ে কেউ না বলে পকেটে হাত গুজে এখান থেকে চলে যায়। দিয়ার প্রতি রাফির এমন অবহেলা করতে দেখে দিয়া নাক মুখ ফুলিয়ে বলে, কতদিন তুমি আমাকে এইভাবে অ্যাভয়েড করে চলবে তুমি রাফি? একদিন তো ঠিকই আমার জালে ধরা তোমাকে দিতেই হবে। আর মেয়েটাকে যার দিকে তুমি এমন অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়েছিলে, তোমার দৃষ্টি বড্ড অন্যরকম লাগছে রাফি। রাফি ক্যান্টিনে বসে কফি খাচ্ছে আর মাঠের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। আজকের রাফি ভীষণ খুশি। মন চাইছে পুরো ভার্সিটির সকলকে বিরিয়ানি খাওয়াতে। তার এতদিনের পরিশ্রম আজকে সফল হলো। এমন সময় রাফির কাঁধে চাপড় মেরে সিয়াম চেয়ারে বসতে বসতেই বলে, কি রে মামা, তোর মুখে এমন লজ্জা লজ্জা হাসি লেগে আছে কেন? কাহিনী কি? রাফি কফির মগে চুমুক দিয়ে বলে, তুই গেস কর তো কি কাহিনী হতে পারে? কারুর প্রেমে পড়েছিস নাকি আবার? রাফি নির্লিপ্ত ভঙ্গিতেই বলে, প্রেমে তো পড়েছি অনেক আগে, সেই গোধূলি বেলায় দেখা মেয়েটির প্রেমে। সিয়াম দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, ভাই, তুই আর ওই মেয়েকে খুঁজে পাবি না, বুঝলি? তাই গোধূলি বেলা দেখা মেয়েটাকে ভুলে যা। কে বলছে খুঁজে পাবো না? অলরেডি পেয়ে গেছি, আর মেয়েটা এখন আমার চোখের সামনে আছে। সিয়াম চোখ বড় বড় করে বলে, কি, কোথায় মেয়েটি? মাঠের দিকে তাকাতেই হতভম্ব হয়ে যায় নন্দিতাকে দেখে। বার কয়েক চোখের পলক ফেলে রাফির দিকে তাকিয়ে অবিশ্বাস্য গলায় বলে, ভাই, তোর গোধূলি বেলা দেখা মেয়েটি আমাদের ভার্সিটিতে পড়ে, আর আমরা এই কলেজের সিনিয়র হয়ে সেটা জানি না?
ও নতুন ভর্তি হয়েছে আর আজকেই প্রথম ইউনিভার্সিটি এসেছে, তাই জানতাম না। তোর কপাল আছে ভাই, মেয়েটা তোর নাগালের ভিতরেই আছে। এমন সময় নন্দিতার পাশে এসে দাঁড়ায় সুমন। সিয়াম বলে ওঠে, ওই ছেলেটাকে চল দেখি গিয়ে। দরকার নেই, বসে থাক। সুমন নন্দিতার কাছে এসে বলে, হাই, সকালবেলার ঘটনার জন্য নিশ্চয়ই খুব ভয় পেয়ে গেছিলেন, তাই না? নন্দিতার পাশে দাঁড়ানো সুহা সন্দেহ দৃষ্টিতে তাকায় সুমনের দিকে। সুহার সাথে নন্দিতার আজকে বন্ধুত্ব হলো। সুহা নন্দিতার কানে কানে বলে, কে রে ছেলেটা? নন্দিতা ফিসফিসিয়ে বলে, সকালের ছেলেটা। সুহা ছোট্ট করে বলে। ও নন্দিতা মুচকি হেসে বলে, একটু তো ভয় পেয়েছিলাম। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? সুহা সুমনের কথা শুনে ভুরু উঁচু করে বলে, কেন? আমাদের সাথে আপনার বন্ধুত্ব করা কি দরকার এত স্টুডেন্ট থাকতে ভার্সিটিতে? না, এমনি এই ভার্সিটিতে নতুন আসলাম তাই বলছিলাম আর কি। সুহা দ্রুত গলায় বলে। ওকে ওকে, ফ্রেন্ড হলাম আজ থেকে আমরা। সুহা কথাটা বলেই নন্দিতার হাত ধরে বলে। চলো এখন। কিছু দূরে যেতেই নন্দিতা অবাক হয়ে বলে, এমন করলি কেন? তুই এই শহরে নতুন, তাই একটু বুঝে শুনে পা ফেলবি, আর ছেলেদের একদম বিশ্বাস করবি না, বুঝলি? হুম। নন্দিতাকে কলেজ থেকে বেরিয়ে যেতে দেখে রাফি ক্যান্টিন থেকে বেরিয়ে নন্দিতার পিছু নেওয়া শুরু করে। অর্ধেক রাস্তা আসতেই সুহা আলাদা হয় নন্দিতার থেকে। এখন নন্দিতা একাই হেঁটে চলছে। হঠাৎ করেই মনে হলো কেউ ওর পিছু নিয়েছে। ও হাঁটলে পেছনের মানুষটিও হাঁটে, ও থামলে পেছনের মানুষটিও থামে। নন্দিতা ভয় পেয়ে যায়, কিন্তু নিজের বুদ্ধি খাটিয়ে লোকটিকে ধোকা দিয়ে চলে যায়। এদিকে রাফি নন্দিতাকে হারিয়ে কোমরে হাত রেখেই বলে ওঠে, বড্ড চালাক তুমি, এটা কিভাবে ধরে ফেললো সবটা? নন্দিতা সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে বেল বাজিয়ে। নন্দিতার মা জমেলা বেগম বেলের আওয়াজ শুনে এসে দরজা খুলে দেন। নন্দিতাকে দেখে জমেলা বেগম বলেন, এত দেরি হলো যে তোর? নন্দিতা বিছানার ওপরে ব্যাগটা রেখে বলে, প্রথম দিন তো, তাই দেরি হয়ে গেছে। আচ্ছা, হাত মুখ ধুয়ে খেতে আয়। তুমি খেয়েছো? না, এখনো খাইনি, তোর জন্য অপেক্ষা করছিলাম। নন্দিতা মায়ের কথা শুনে ভ্রু কুঁচকে বলে, আমার জন্য অপেক্ষা করার কি দরকার ছিল? তুমি খেয়ে নিতে। এর পরের বার আর আমার জন্য অপেক্ষা করবে না, মনে থাকবে? আচ্ছা বাবা, মনে থাকবে। এখন যা, হাত মুখ ধুয়ে আয়। নন্দিতা গামছা নিয়ে ওয়াশরুমে ঢুকে বলে। মা বাবার সাথে কথা হয়েছে? জমেলা বেগম খাবার বাড়তে বাড়তেই বলেন, তোর বাবা 2 ঘন্টা পর পর ফোন করে খোঁজ নিচ্ছে। হাত মুখ ধুয়ে তোর বাবাকে একটা কল কর, তোর সাথে কথা বলতে চেয়েছিল। তোর ফোনে কলও করছিল, কিন্তু তুই তো আবার ফোন রেখে গিয়েছিলি। নন্দিতা ওয়াশরুম থেকে বের হয়ে টেবিলের ওপর থেকে ফোন নিয়ে বাবাকে কল করে। কিছুক্ষণ রিং হওয়ার পরে নন্দিতার বাবা মজনু আহমেদ কল ধরে বলেন, কি রে মা, বাসায় চলে আসছিস? নন্দিতা মুচকি হেসে বলে, হ্যাঁ বাবা, একটু আগেই আসছি। কেমন লাগলো তোদের ভার্সিটি? ভালো। আচ্ছা শোন, তোর মায়ের সাথে আজকে কিন্তু আমার ঝগড়া হয়েছে। কি নিয়ে? আমাদের মাঝে কি কথা হয়েছে বলতো? আমার মেয়ে যতদিন পড়াশোনা করবে বাইরে থেকে, ততদিন তোর মা তোর কাছে থাকবে। কিন্তু তোর মা বলে গ্রামে চলে আসতে তোকে রেখে। তোর মায়ের নাকি আমার জন্য চিন্তা হয়। মায়ের সাথে সাথে আমারও চিন্তা হয় বাবা তোমার জন্য। আমি তো বলেছি আমি একটা হোস্টেলে উঠে যাই, তাহলে তোমাদের কাউকেই আমার সাথে থাকা লাগবে না, কিন্তু তুমিই মানো না। না, হোস্টেলে তোকে দেব না। এইসব হোস্টেলের খাওন ভালো না। দেখিসনি মজিদ সাহেবের ছোট ছেলেটার কি অবস্থা হয়েছে? এইসব হোস্টেলের খাওন খেয়ে আমার আম্মার এমন হোক আমি চাই না। কিন্তু বাবা, তোমার জন্য চিন্তা হয় আমাদের। মজনু আহমেদ রেগে বলেন, বলেছি না আমার জন্য একদম চিন্তা করবি না, আমি একদম ঠিক আছি। আর ভার্সিটি থেকে এসেছি, খাওয়া দাওয়া কর, আমি রাখি। আর আমার আবার বন্দে যাওয়া লাগবো খেতে পানি দেওয়ার জন্য। বাবা তুমি খেয়েছো? আমি খাইছি, তুই খেয়ে নে। আচ্ছা। ভালো করে খাওয়া দাওয়া করবি, কেমন? রাখি আম্মা। নন্দিতা কল কাটতেই জমেলা বেগম বলেন, তোর বাপের অনেক স্বপ্ন তোকে নিয়ে, নিজের কষ্ট হলেও সেটা হাসি মুখে মেনে নিবে, কিন্তু মেয়ে যাতে কষ্টে না থাকে সেই ব্যবস্থা যেভাবে হোক করবেই করবে। নন্দিতা মুখ শুকনো করে বলে, বাবার জন্য দুশ্চিন্তা হয়। তুমি এখানে কিছুদিন থেকে গ্রামে চলে যাবে বাবাকে না জানিয়ে। তোর বাবা যদি কিছু বলে? কিছু বলবে না, আর আমি দেখি হোস্টেলে চলে যাব। আর ওই মজিদ চাচা ছেলের হোস্টেলের খাবার খেয়ে কিচ্ছু হয়নি, ওসব ছাইপাশ খেয়ে এমন হয়েছে।
এখন পুরো গ্রামে হোস্টেলের খাবারের দোষ বলে রটাচ্ছে। আচ্ছা তুই আয়, খেতে বস। এভাবেই চলতে থাকে নন্দিতার ভার্সিটির জীবন। কিন্তু ভার্সিটিতে যাওয়া আসা করার সময় মনে হয় কেউ ওকে ফলো করছে, কিন্তু যখনই পেছনে ফিরে তাকায় কাউকে তেমন সন্দেহজনক মনে হয় না। মাঝে মাঝে রাতের বেলাতে অচেনা একটা নাম্বার থেকে কল আসে, কিন্তু কথা না বলে চুপচাপ থাকে, শুধু নিঃশ্বাস নেওয়ার ভারী শব্দ শোনা যায়। যখন কথা বলে না, নন্দিতায় বিরক্ত হয়ে কল কেটে দেয়। বাবা মাকে এসব ঘটনা এখনও বলেনি নন্দিতা, যদি টেনশন করে তার জন্য। এর মাঝে রাফির চাউনি নিয়ে পড়েছে এক সমস্যায় নন্দিতা। ভার্সিটি যেখানে যাক না কেন রাফিকে তার আশেপাশে দেখবেই দেখবে। যখনই রাফির দিকে তাকাবে তখনই দেখে রাফি তার দিকে মন্ত্রমুগ্ধের নয়নে তাকিয়ে আছে। 2 দিন আগের ঘটনা। নন্দিতা ভার্সিটিতে ঢোকার সাথে সাথে কোথা থেকে একটা ছেলে নন্দিতার সামনে এসে একগুচ্ছ লাল গোলাপ ধরে প্রপোজ করে বসে। আর ঠিক সেই সময়ে রাফি কোথা থেকে এসে হাজির হয়ে ছেলেটাকে শাসানো শুরু করে। এরপর থেকেই আর নন্দিতা এই ছেলেটাকে আর নিজের আশেপাশে দেখতে পায়নি। দেখতে পেলেও ছেলেটি মুখ নিচু করে চলে যায়। রাফির আরও অনেক ছোট ছোট কর্মকাণ্ড নিয়ে নন্দিতা অনেক চিন্তিত আছে। এমন নয় যে নন্দিতা কিছু বুঝতে পারে না, কিন্তু যখনই নিজের অবস্থানের কথা মনে পড়ে তখনই হেসে এসব ভাবনা মন থেকে উড়িয়ে দেয়। ক্যান্টিনে বসে আছে নন্দিতা আর সুহা। এমন সময় রাফি ক্যান্টিনে ঢুকে তার বন্ধু বান্ধবদের নিয়ে। নন্দিতা ও রাফিকে দেখে উঠে চলে যেতে চাইলে সুহা নন্দিতার হাত ধরে বলে, যাস না। আজকে রাফি ভাইয়ের চোখের চাউনি দেখে আমি বোঝার চেষ্টা করব আসলে কি রাফি ভাইয়ার মনে তোর প্রতি কোনো অনুভূতি আছে নাকি নেই। নন্দিতা ফিস করে বলে, কি বলছিস এসব সুহা? চল আমরা বাইরে যাই। না, এক পাও নড়বি না তুই। যদি নড়িস তাহলে তোর সাথে সারা জীবনের জন্য কথা বলা অফ করে দিব। নন্দিতার আর কি করার, চুপচাপ বসে রইল, কিন্তু ভুলেও সামনের দিকে তাকাচ্ছে না। তবে আর চোখে একবার তাকিয়েছে, তাকাতেই রাফির চোখের সাথে চোখ মিলিয়ে যায় নন্দিতার। এই একটা চাহনি নন্দিতার মনের ভেতর তোলপাড় করে তুলতে সক্ষম। নন্দিতার সাথে সাথে চোখ নামিয়ে নেয়। লোকটা কেন তার দিকে সবসময় এমনভাবে তাকিয়ে থাকে? সে কি বুঝে না নন্দিতার যে খুব অস্বস্তি হয়? অন্যদিকে রাফি নন্দিতার এমন লজ্জারাঙ্গা মুখ দেখে বড্ড মজা পায়। কেন জানি রাফির বড্ড ভালো লাগে নন্দিতাকে এভাবে জ্বালাতে। তবে আজকে ভয়ঙ্করভাবে নন্দিতাকে জ্বালানোর প্ল্যান করে এসেছে রাফি। রাফি ক্যান্টিনে থাকা পিচ্চি ছেলেটাকে ডাক দেয়, মনির, শোন তো এদিকে। জি ভাই বলেন। একটা কাজ করে দিবে আমার। কি কাজ ভাই? রাফি চোখ দিয়ে ইশারা করে নন্দিতাকে দেখিয়ে বলে, ওই যে নীল ড্রেস পরা মেয়েটাকে দেখেছিস? হ্যাঁ ওইটা। ওই মেয়েটাকে একটা কাগজ দিয়ে আসতে পারবি? ভাই পারমু। রাফি প্যান্টের পকেট থেকে লাল আর সবুজের সমন্বয়ে একটা কাগজ বের করে মনিরের কাছে দিয়ে বলে, যা দিয়ে আয়। মনিরকে ওদের কাছে আসতে দেখে সুহা ফিস করে বলে, ওই নন্দিতা, রাফি ভাই কি লাভ লেটার পাঠাচ্ছে নাকি? নন্দিতা অসহায় গলায় বলে, তোকে আগেই বলেছিলাম এখান থেকে চলে যাই, কিন্তু তুই রাজি হলি না। এখন যদি কোনো প্রবলেম হয় তাহলে? আরে কিচ্ছু হবে না, দেখি কি হয়। মনির নন্দিতার পাশে এসে দাঁড়ায়। নন্দিতা মনিরকে দেখেও না দেখার ভান ধরে বসে আছে। মনির বলে, আপা আপনাকে একটা রাফি দিয়েছেন, নেন। নন্দিতা কাচুমাচু হয়ে বসে আছে। কি একটা মুসিবতে পড়লো বেচারি। এর মাঝেই ছুয়া বলে, কি হয়েছে মনির? এটা রাফি ভাই দিয়েছেন এই আপাটাকে। সুহা পাশ ফিরে রাফির দিকে তাকায়। রাফির দলের সবাই আগ্রহী চোখে তাকিয়ে আছে কি হয় দেখার জন্য। সুহা মনিরের দিকে তাকিয়ে হাসি মুখে বলে, তুমি আমাকে দাও কাগজটা। মনির নাকচ করে বলে, আপনাকে কেন দিব? রাফি ভাই এই আপাটাকে দিতে বলেছেন, তাই ওনাকেই দিব। সুহা রাগী গলায় বলে, এত বেশি কথা না বলে কাগজটা দে। কথাটা বলেই মনিরের হাত থেকে কাগজটা শো মেরে নিয়ে সুহা বলে, বেশি একেবারে যা এখান থেকে। মনিরও চুপচাপ সেখান থেকে চলে যায়। সুহা নন্দিতাকে খোঁচা দিয়ে বলে, দোস্ত, লাভ লেটারটা তুই পড়বি নাকি আমি পড়বো? বুঝতে পারছিস তুই কার কাছ থেকে লাভ লেটার পেয়েছিস? কলেজের মোস্ট পপুলার বয় রাফি তাওয়াজের থেকে। আচ্ছা, এ নিয়ে কয়টা লাভ লেটার পেয়েছিস তুই? নন্দিতা দাঁতে দাঁত চেপে বলে, তোর মুখটা বন্ধ কর আর এখান থেকে চল। একদম না, চুপচাপ বসে থাক।
সুহা কথাটা বলে খুব আগ্রহ নিয়ে ভাঁজ করা কাগজটা খোলে, কিন্তু ভেতরে কোনো লেখা নেই। সুহা তা দেখে হতবাক হয়ে বলে, এটার মানে কি? এমন অর্ধেক লাল আর অর্ধেক সবুজ রঙের কাগজ দেওয়ার মানে কি? আজকে কি কোনো দিবস টিবস নাকি যে তোকে এমন অর্ধেক লাল আর অর্ধেক সবুজ রঙের কাগজ দিয়েছে পতাকা বানানোর জন্য?